প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে যুক্ত আছি রাজধানীর সেগুনবাগিচার উম, সচিবালয়ের সামনে থেকে। এখানে 40তম ক্যাডেট যারা এসআই প্রশিক্ষণার্থী ছিলেন, যাদের গত অক্টোবরে 252 জন ক্যাডেটকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে অব্যাহতি দেওয়া হয়েছিল, তারা চাকরির পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমার সামনেই গুলিস্তানের 0 পয়েন্ট, আর এখানে সচিবালয়ের দরজা, এই সচিবালয়ের গেটে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। সকাল 10টা থেকে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। আমি যদি বলি আপনাদের, গত অক্টোবরে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে মৌলিক প্রশিক্ষণরত 252 জন পুলিশ কর্মকর্তাকে, যারা উপপরিদর্শক অর্থাৎ এসআই পদের জন্য যারা মৌখিক, লিখিত, মৌখিক এবং অন্যান্য পরীক্ষায় পাশ করে যারা প্রশিক্ষণ নিচ্ছিলেন, তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়। এটি পরবর্তীতে তাদের ডিসচার্জ করারও পরিকল্পনা ছিল। তারা আজকে এই যে সচিবালয়ের গেটে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি দেওয়া কি, তারা তাদের বক্তব্য কি, একটু তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। ভাই, একটু কথা বলা যায়? কার সাথে কথা বলবো? আপনাদের যে আজকের এই যে অবস্থান কর্মসূচি এই মুহূর্তে পালন করছেন, এটা সম্পর্কে একটু বলেন, কেন এই অবস্থান কর্মসূচি? আপনারা নিশ্চয়ই জানেন, আমরা 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ 5ই আগস্টের পট পরিবর্তনের পর কেন না জানি অদৃশ্য শক্তির হাতে আমাদের পুলিশ 40তম ক্যাডেট এসেরা বন্দী হয়ে পড়ছে। গত 21শে অক্টোবর আমাদের 252 জনকে প্রথম ধাপে সামান্য নাস্তা না করার অভিযোগ এনে, ভুয়া অভিযোগ এনে আমাদেরকে বাতিল করা হয়, নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয়। সেখানে প্রথমত 252 জন ছিলাম। পরবর্তীতে আরও বাদ দেওয়া হয় 58 জনকে, যেখানে ক্লাসে হইচই বা বিশৃঙ্খল করার বা পাশে সহপাঠীর সাথে কথা বলার কারণে চাকরিটা চলে গেছিল। যেখানে আমাদের সাবেক আইজিবি, সাবেক প্রিন্সিপাল স্যার নজিবুর রহমান স্যার, তিনি নিজেই স্বীকার করেছেন যে সেখানে ক্লাসে কোনো বিশৃঙ্খল হয় নাই। আর একটা অভিযোগ আনা হয়েছিল যে মাঠ থেকে দেরিতে প্রবেশ, অর্থাৎ মাঠে দাঁড়াইছিল, এই জন্যই তাদেরকে চাকরি থেকে বহাল করা হয়েছে আর বাদ দেওয়া হয়েছে। আর সর্বশেষ 1 জানুয়ারিতে মোট 8 জনকে বাদ দেওয়া হয়েছে। সেখানে নাকি অভিযোগ তুলছে যে প্যারেডে দাঁড়িয়ে চিৎকার করছে। আদৌ এরকম কোনো ঘটনা ঘটছে বলে আমার মনে হয় না। এটা যে হাস্যকর একটা পরিস্থিতি ভিতর দিয়ে একটা পুলিশ বাহিনীকে যে যেখানে পুলিশের গৌরব হবে সমুন্নত, সেখানে একটা হাস্যকর অভিযোগ এনে এতগুলো এসআই, 321 জন এসআইকে বাদ দেওয়া হয়েছে। আমার মনে হয় সারদার ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটছে বলে মনে হয় না। এমনকি সারা বিশ্বে এরকম কোনো নজির নাই। আমাদের পুলিশে যে এরকম নজির সৃষ্টি হয়েছে, বিশৃঙ্খল হয়ে থাকলে তার জন্য একটা তদন্ত হয়, যদি হয়ে থাকে তদন্ত হয়, তদন্ত কমিটি প্রতিবেদন দেয়, প্রতিবেদন হয়ে তারপরে পুট অন থাকে। এইসব না করে আমাদের ছুটিতে পাঠিয়ে অবরোধ লেটারটা পাঠিয়ে দেওয়া হয়। অনেকেই এখানে জাস্ট 1 বছর হতে আমাদের বাদ ছিল 12 থেকে 13 দিন, অনেকের 365 দিন হয়ে গেছে। আবার 1 জানুয়ারিতে যাদের 14 মাস ট্রেনিং হয়ে গেছে, 14 মাস থেকে 3 দিন বাকি ছিল, তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা একদম যে অমানবিক একটা কাজ করছে আমাদের সাথে। 321টা, শুধু 321 জন এসআই না, 321টা ফ্যামিলিকে তারা একটা গভীর অন্ধকারের ভবিষ্যতের দিকে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনারা বলছিলেন আপনাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে সেগুলো ভিত্তিহীন, আপনাদের দাবি অনুযায়ী সেগুলো ভিত্তিহীন, সেগুলোর কোনো সত্যতা নেই। তাহলে আপনাদের কি মনে হয়, কেন আপনাদের সাথে এই আচরণ? এখন এইটা আমরা সত্যি নিজেরা জানি না যে আসলে কোন ভিত্তিতে আমাদের বাদ দিয়েছে। আমরা এখানে প্রায় বেশিরভাগ গরিব ফ্যামিলি ছেলে রয়েছি। আমার বাবা একজন কৃষক, মাঠে কাজ করে আমাদের লেখাপড়া করাইছে। হাজার হাজার টাকা দিয়ে আমরা আমাদের বাবা আমাদের লেখাপড়ার জন্য খরচ করেছে, আমরা নিজেরা টিউশনি করেছি। সেখানে কি কারণ হতে পারে যে আমরা সামান্য শৃঙ্খলার জন্য একটা জীবনের জীবিকা থেকে, সুন্দর একটা ভবিষ্যৎ থেকে, দেশের সেবা করার সুযোগ থেকে বঞ্চিত হব? এটা আসলে সুনির্দিষ্ট কারণটা কর্তৃপক্ষ আমাদের জানায় নাই। আমাদের 21শে অক্টোবর আইজিপি স্বরাষ্ট্র মহোদয় আমাদের বলছিল, স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের বলছিল যে কোনো রাজনৈতিক কারণ এখানে নাই। আসলে কোন কারণে এখানে বাদ দিয়েছে আমরা নিজেরা আসলে জানি না, যে কেন আমাদের এখান থেকে বাদ দিল। আমাদের স্বপ্নটা বাদ দিছে। আমাদের 30 বছরের, আমাদের সেই ছোটবেলা থেকে স্বপ্ন ছিল যে পুলিশ হবো, সেই পুলিশ হওয়ার স্বপ্নটা আমাদের অঙ্কুরে বিনষ্ট করে দিচ্ছে।
অনেকেই চাকরি ছেড়ে দিয়ে এখানে অনেক ভালো ভালো জব, প্রাইমারিতে জব, আপনি এখানে জরিপ করে দেখবেন যে এখানে প্রাইমারিতে জব করছে প্রায় 70-80 জন। অনেকে ব্যাংক থেকে আহ, এখানে ছেড়ে চলে আসছে। আমি নিজেই বাংলাদেশ কম্বাইন্ড ব্যাংকের 2020 সাল ভিত্তিক সিনিয়র অফিসারে ভাইবা দেওয়ার সুযোগ পাই, কিন্তু দুর্ভাগ্যবশত আমি অ্যাপ্লিকেশন করেও ভাইবা দেওয়ার সুযোগ পাইনি। পরে ক্যাশ অফিসারে ভাইবা দেওয়ার সুযোগ পাই, সেখানে আমি অ্যাপ্লিকেশন করেছি, আমাকে ভাইবা দেওয়ার সুযোগ হয় নাই। এবং শেষে আমাকে ঠিক কোনো সুযোগ না দিয়ে, চাকরি পরীক্ষা ভাইবার সুযোগ না দিয়ে আমাকে ঠিকই চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। এটা সত্যি অন্যায় হয়েছে আমাদের সাথে। আমরা এই অন্যায় বিশ্বাস তাই আমাদের একটা অধিকার এই বৈষম্যহীন বাংলাদেশে আমাদের যাতে পুনর্বহাল করা হোক। যারা এখন আমাদের ব্যাচটা এখনো শেষ হয় নাই, ওদের পাসিং আউট প্যারেড হয় নাই, ওদের পাসিং আউট প্যারেডটা ওদের সাথে যাতে মিলিয়ে দিক, আমরা সেই প্রার্থনা করি আমাদের কর্তৃপক্ষের কাছে। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনাকেও ভাইবা দেওয়ার অনুমতি দেওয়া হয় না, এটি কি সারদা একাডেমি থেকে দেওয়া হয় না? সারদা একাডেমি থেকে আমি 2বার ভাইবার জন্য অ্যাপ্লিকেশন করছি, যাতে আমার সিনিয়র অফিসার বাংলাদেশ নবম গ্রেড, আমাদের এই সাইডটা 10ম গ্রেড, ওটা নবম গ্রেডের জব ছিল। আমি ভাইবা দেওয়ার সুযোগ পাইছিলাম, আমার ভাইবা ছিল 15ই ডিসেম্বর, কিন্তু আমাকে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া হয় না 2023 সালের 15ই ডিসেম্বর। পরবর্তীতে আমি ক্যাশ অফিসারে কম্বাইন্ডের ক্যাশ অফিসারে টিকি 2020 সাল ভিত্তিক, সেটা আমার ভাইবা ছিল 23শে মে, তবুও আমাকে ভাইবা দেওয়ার সুযোগ দেওয়া হয় না। কিন্তু পরবর্তীতে আমার ঠিক 21শে অক্টোবর আমার চাকরি থেকে পুরোটা অব্যাহতি দেওয়া হলো। এখানে ওই বৈষম্য হলো, আমি এটা বিশ্বাস পাই। আমার দ্রুত যাতে এই নিয়োগটা আমাদের এই যে 321 জনের পুনরায় যাতে পুনর্বহাল করা হোক আমাদের শপথে। আমাদের সেই একটাই দাবি, আমাদের একটাই অধিকার, বৈষম্যহীন বাংলাদেশ। আমরা সেই দাবিটাই আমরা প্রত্যাশা করি আমাদের পূরণ করা হয়। আচ্ছা, এখানে সাধারণ মানুষের একটা পার্সপেক্টিভ আছে যে সরকার পতনের পর রাজনৈতিক কারণগুলো যারা যেমন একটা খুব সাধারণ অভিযোগ আছে যে বিগত ফ্যাসিস্ট সরকার ছাত্রলীগ ব্যতীত কাউকে নিয়োগ দেয়নি। সাধারণ মানুষের একটা পার্সপেক্টিভ আছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? এটা একদম ভুয়া এবং ভিত্তিহীন কথা। আপনি দেখ, আমি নিজের কথাই বলি, আমি কোনোদিন রাজনীতির সাথে সংশ্লিষ্টতা ছিলাম না। যোগ্যতা, মেধা এবং দক্ষতার পরিচয় দিয়ে এখানে সাব ইন্সপেক্টর আপনি জানেন মোট 11টি ধাপে সুসম্পন্নভাবে পাশ করে তারপরে একজন সাব ইন্সপেক্টর হতে পারে। এটা কিন্তু চারটেখানি কথা না, প্রত্যেকটা ধাপে বাদ দেওয়ার সুযোগ আছে, বাদ দিতে পারে কর্তৃপক্ষ চাইলে হঠাৎ করে বাদ দিতে পারে। আমাদের প্রত্যেকটা জায়গায় বাদ দেওয়ার সুযোগ আছে। সেই যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা কিন্তু একজন এসআই হতে পারছি, ওই সারদা পর্যন্ত যাইতে পারছি। এখানে কোনোভাবে প্রশ্ন তোলার সুযোগ নেই যে আমি ফ্যাসিস্ট বা ওই সব দলের সাহায্য নিয়ে, অনুগ্রহ নিয়ে চাকরি পাইছি। এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সহ এখানে যারা আছি বেশিরভাগ আপনি দেখবেন সার্ভে করে অনেক সরকারি চাকরি ছেড়ে দিয়ে এখানে এসেছে। যদি তারা সাহায্য বা ফ্যাসিস্ট দলের সাহায্য নিয়ে চাকরিতে আসতেও নিশ্চয়ই অন্য কোনো জবের সুযোগ পাইতো না। আমি দুটো নিশ্চয়ই ভাইবা দেওয়ার সুযোগ পাইতাম না। তাহলে আপনাদের আজকের এই যে অবস্থান কর্মসূচি, যারা উপরস্থ কর্মকর্তা যারা আছে, দায়িত্বশীল যারা আছেন, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তাদের সাথে কি যোগাযোগ করা হয়েছে? কোনো প্রতিনিধি দল গেছে? হ্যাঁ, আমরা আমাদের অব্যাহতি দেওয়ার পরপরই আমরা স্বরাষ্ট্র মহোদয়ের কাছে স্মারকলিপি পাঠিয়েছি। আমরা আমাদের কমিটি আইজিপি মহোদয়ের কাছে আমাদের স্মারকলিপি পাঠানো হয়েছে, মানবাধিকার কমিশনের কাছে পাঠানো হয়েছে, প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পাঠানো হয়েছে, কিন্তু তারা যথাযথ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা হাইকোর্টে রিট করেছি, কথা ছিল যে দ্রুত এদের পুনর্বহাল করা হোক, কিন্তু তার কোনো ফলাফল, এই যে রিটের কোনো ফলাফল আমাদের জানানো হয় নাই, কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় নাই। সেই জন্য আমরা অগত্যা এতদিন পরেও আমাদের যেহেতু কোনো সুরা হচ্ছে না, আমরা অগত্যা এসে এখন মাঠে নামতে বাধ্য হয়েছি। আমরা যেহেতু আইন জানি, আইন পড়ছি, 1 বছর দীর্ঘ কঠোর পরিশ্রম করছি, আইন কিভাবে কথা বলে, আইন কিভাবে চলে, সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকেই কিন্তু আমরা এতদিন কোনো আইনি বা বেআইনি কাজ আমরা করতে চাই না, বা বেআইনি কোনো জনসমাবেশ করতে চাই নাই। জাস্ট এখনো দেখেন আমরা কত সুশৃঙ্খল হয়ে দাঁড়ায় আছি। কারো একটা কোনো পথচারীর ক্ষতি হোক এটা আমরা চাই নাই, কোনো একটা পথচারী বাধা বিঘ্ন হোক এটা আমরা কখনো চাই নাই। জাস্ট সুশৃঙ্খল বাহিনী হিসেবে ডিসিপ্লিনের সর্বোচ্চ পরিচয় দিয়ে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। আপনারা যে আসলে এখানে ডিসিপ্লিনের পরিচয় আমরা পাচ্ছি, এটা আমি বলতে বাধ্য, মানতে রাজি আছি। আমরা বলতে বাধ্যই হচ্ছি বলা চলে। এখন এই যে আজকের অবস্থান কর্মসূচির পরবর্তী কোনো কর্মসূচির ঘোষণা এখান থেকে আপনারা দেবেন কিনা? আমাদের কমিটি সিদ্ধান্ত মোতাবেক যদি আমাদের পুনর্বহাল করার আশ্বাস দেয়, এটা প্রজ্ঞাপন দেয়,
তাহলে আমরা এখান থেকে স্থান ত্যাগ করব, তাছাড়া আমাদের জীবন না যাওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব বলে ঘোষণা। হয় চাকরি, না হয় আমাদের মৃত্যু। আচ্ছা, আপনারা তো দশটা থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন, এখন পর্যন্ত দায়িত্বশীল কেউ যোগাযোগ করেছে কিনা? হ্যাঁ, দায়িত্বশীল কর্তৃপক্ষ যোগাযোগ করছে, আমাদের কমিটি আছে, কমিটিরা দায়িত্বশীলদের সাথে কথা বলছে, তারা পরে আমাদের আপডেট জানাবে, একটু পরে আমাদের আপডেট চলে আসবে। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখানে আন্দোলনরতদের একজনের সাথে কথা বলছিলাম। তারা যেমনটা জানাচ্ছিলেন যে তাদের দাবি অনুযায়ী কোনো অজ্ঞাত কারণবশত তাদের চাকরিচ্যুত করা হয়েছিল। আমি যদি এই ঘটনাটা একটু বলি, গত অক্টোবরে সারদায় প্রশিক্ষণরত 252 জন, প্রথম ধাপে 252 জন ক্যাডেটকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগ ছিল শৃঙ্খলা ভঙ্গ করেছেন তারা, প্যারেড গ্রাউন্ডে শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং মেস যেখানে খাবার জায়গায় ডাইনিং স্পেসে তারা হট্টগোল করেছিলেন। এই অভিযোগ এনে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়। তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন এখানে রাজনৈতিক কোনো কারণ নেই, তাদের অব্যাহতি দেওয়ার কারণ শুধুমাত্র শৃঙ্খলা ভঙ্গ, তাদের রাজনৈতিক পরিচয় অথবা রাজনৈতিক কোনো কারণে তাদের অব্যাহতি দেওয়া হয়নি, এমনটা কিন্তু তৎকালীন উপদেষ্টা গণমাধ্যমকে জানিয়েছিলেন। তৎকালীন উপদেষ্টা গণমাধ্যমকে বলেছিলেন। পরবর্তীতে এটি নিয়ে গণমাধ্যমেও বেশ আলোচনা হয়, বেশ আলোচিত টপিক ছিল এটি। আজকে কিন্তু সকাল 10টা থেকে তারাই আবার এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবি তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে, তারা কিন্তু একটু আগে আমরা যার সাথে কথা বলছিলাম তিনি কিন্তু জানাচ্ছিলেন তাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো ভিত্তিহীন এবং তারা ঘোষণা করলেন কি যতক্ষণ না তাদের এই পুনর্বহালের বিষয়ে কোনো পজিটিভ সিদ্ধান্ত না আসছে ততক্ষণ তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে যাবেন। আমরা একটু অন্য আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি। কথা বলা যাবে? আচ্ছা, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ টানা হয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে আপনাদের অব্যাহতি দেওয়া হয়েছিল, সেই অভিযোগের বিষয়ে আপনার মন্তব্য কি? অভিযোগ আসলে পুরোটাই ভিত্তিহীন। আর একাডেমি এত একটা রেস্ট্রিক্টেড জায়গা, ওইখানে সবখানে সিসি ক্যামেরা আছে, তো এটা আসলে তদন্ত করলেই দেখা যাবে আর কি। তবে ক্লাসে যে হইচই হয়েছিল একটা অভিযোগ আছে, যারা 58 জন বের হইলো, তো ওইখানে আমাদের যে সাবেক প্রিন্সিপাল স্যার নজিবুর রহমান স্যার নিজেই হচ্ছে এই ব্যাপারটা ডিনাই করছে যে এরকম কোনো কিছুই ঘটে নাই, কিন্তু তারপরে আসলে এরকম কিছু ভিত্তিহীন অভিযোগ আয় না সবাইকে আর কি বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা তো এই পরীক্ষাতে পাশ করলেন, আপনাদের বিরুদ্ধে এখন এই যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে অব্যাহতি দেওয়া হলো, পরবর্তী নিয়োগগুলোতে আপনারা কি অংশগ্রহণ করতে পারবেন? এই ব্যাপারে আসলে আমরা কিছু জানি না, আর অনেকের বয়সও নেই, অনেকে এখানে যারা আছে অধিকাংশ বয়স নাই, অনেকে অনেক চাকরি ছেড়ে এখানে আসছে। তারপরে হচ্ছে আপাতত আর কি এই বিষয়ে আর কি কিছু বলতে পারতেছে না বলা। আচ্ছা, এই যে আজকের আপনাদের অবস্থান কর্মসূচি, এখান থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই কথা, যে যে আন্দোলনটা যে কারণে হইলো, যে বৈষম্য বিরোধী আন্দোলন, তো আমাদের সাথেই কেন আসলে বৈষম্যটা, আমরাই কেন বৈষম্যের শিকার হলাম? আমরা ট্রেনিং সেন্টারে ছিলাম ওই সময়টাতে, আমরা কিছু জানি না, তো কিন্তু আমরা আসলে ট্রেনিং কেবল আমরা জয়েনিং করব তার আগে আসলে আমরা একটা বৈষম্যের শিকার হয়ে গেলাম। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখানে আন্দোলনরত আরেকজনের সাথে কথা বলছিলাম, তিনি আমাদের সবাই কিন্তু যা জানাচ্ছেন সেটি হচ্ছে তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা সবাই কিন্তু দাবি করছেন তাদের বিরুদ্ধে এই অভিযোগ গুলো ভিত্তিহীন, এই অভিযোগের কোনো সত্যতা নেই। তাদের বক্তব্য তারা কোনো এক অজানা কারণে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছিল। এ ব্যাপারে তারা বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানাচ্ছিলেন তারা। এখন এই মুহূর্তে আমি যদি আপনাদের দেখাই, সচিবালয়ের গেটে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং যেমনটা তারা জানাচ্ছিলেন, এই যে অবস্থান কর্মসূচি, তারা কিন্তু রাস্তার এক পাশে অবস্থান নিয়েছেন। তারা
যান চলাচলে কোনো ব্যাঘাত ঘটাননি, ফলে কিন্তু এই যে অবস্থান কর্মসূচি আন্দোলনের কারণে কিন্তু কোনো যানজট চলাচলের সমস্যার সৃষ্টি হচ্ছে না এবং কোনো যানজট দেখা দিচ্ছে না। আমরা যেহেতু সচিবালয়ের এখানে খুব স্বাভাবিকভাবেই পুলিশ সদস্যদের উপস্থিতি থাকে সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে। আমরা অন্যান্য স্বাভাবিক দিনের মতোই অবস্থান অন্যান্য স্বাভাবিক দিনের মধ্যে এখানে পুলিশ সদস্যদের উপস্থিতি আমরা এখানে দেখছি। তো বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে, সেগুনবাগিচার সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। এতক্ষণ নন্দন টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।